হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। গতকালকেই তোমাদের বলেছিলাম আজ কিন্তু সোমবার, আজকে হচ্ছে শিব পুজো, শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো পুজো করব সেটা তো তোমাদের গতকালকেই বলেছি। আর সকালবেলার থেকে কোনো ভিডিও আরম্ভ করিনি। সকালবেলার থেকে যা কাজকর্ম থাকে, মা, আমি, দিদি তিনজনে মিলে সব কাজকর্ম কমপ্লিট করেছি। রান্না হয়েছে ওই যে গতকালকেই বললাম, লুচি আর ছোলার ডাল, মনার জন্য, গুলুর জন্য আর জায়াবুর জন্য। আর ছোলার ডাল একেবারে একটু বেশি করেই করে রাখা হয়েছে, ময়দাও মেখে রাখা হয়েছে একেবারে রাত্রিবেলাতেও যাতে সবাইকে আবার দিতে পারি। তো যাই হোক, দেখো এখন আমি স্নান করে নিয়েছি, সবারই স্নান হয়ে গেছে। আমি স্নান করে আগে ঠাকুর ঘরে চলে এসেছি। তো এখানে আমি বেলপাতা বাছতে নিয়েছি, কারণ যজ্ঞ হবে। যজ্ঞের জন্য এখানে আমাকে 108টা বেলপাতা রাখতে হবে। বেলপাতা তো অনেক এনেছি, তবে বেছে বুঝে 56টা মতো বেলপাতা জোগাড় হয়েছে, এখনও হয়নি। তো দিদি আবার বিকেলবেলা নিয়ে আসবে। তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ও তো আসবে বাড়িতে, গতকালকে তো আসেনি, ও বাড়িতে আসবে। ওকেই বললাম আসার সময় তুমি বেলপাতাটা নিয়ে এসো। এখানে বেলপাতা, তুলসী পাতা সমস্ত কিছু ধুয়ে দেখো পরিষ্কার করে একেবারে গ্রিলের মধ্যে ঝুলিয়ে রাখলাম। আর ঠাকুর এখন সমস্ত কিছু মালা ঠালা পরিয়ে গুছিয়ে দেব। শুধু শিব ঠাকুরকে কিছু করাবো না, আমার যা ঘরের রোজকার ঠাকুর আছে তাদেরকে সবাইকে স্নান করিয়ে চন্দন সিঁদুর পরিয়ে একেবারে মালা পরিয়ে দেব। এখন কিন্তু বাজে কটা বলো তো, প্রায় 1:45 মতো। স্নান করে ঢুকেছি আর সকাল থেকেই হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। একটু আজকে রোদ ওঠেনি, সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মাঝে মাঝেই গ্যাপেই কাজ করেছি সবাই, তো সেই কারণেই দেরি হয়ে গেছে। আর ঘুম থেকেও খুব একটা তাড়াতাড়ি ওঠা হয়নি, সবারই আজকে দেরি হয়েছে। মা, দিদি বারবারই তো মুখ করছিল যে তুই কিছু খেয়ে নে, কারণ আমার 3 বেলাই ওষুধ আছে। তো মন থেকে চাইলো না, জানো তো, যে কিছু খেয়ে পুজো করি। তবে আমার যে কাকার ছেলে পুজো করবে, আমার ভাই, তো ও বলে গেছিলো যে দিদি মন পরিষ্কার তো সব পরিষ্কার, তুই খেয়ে নিবি, যেহেতু তোর এখন শরীর খারাপ। তো মন থেকে সত্যিই চাইলো না। আর খাইনি যে এমনও বলবো না, 2বার আমি শরবত খেয়েছি আর টাইম টু টাইম ওষুধগুলো খেয়েছি। এটা নিয়ে তো মা আর দিদি খুব চেঁচামেচি করছিল, আর তারপরে তোমাদের দাদাভাই আসার পরেও খুব চেঁচামেচি করছিল। ওই দেখো মা এখন বসিয়েছি লিকার চা, বলছে একটুখানি চা খা, একদম খালি পেটে থাকিস না। আর এইটা আমাকে আমার কাকাও বলেছিল যে একদম নির্জলা উপোস কিন্তু করতে নেই, আমাদের বাঙালিদের কিন্তু একদম নির্জলা উপোস করতে নেই। তো যাই হোক, আবার একটু লিকার চা বসিয়েছে, লিকার চা খাবো। আর এদিকে আমি ঠাকুরের জায়গায় সব গুছিয়ে রেখেছি, ঠাকুরের জায়গা পুরো সাজানো গোছানো হয়ে গেছে। এই দেখো গুরুদেবকে আমি ওপরে বসিয়েছি, কারণ এদিকে আর জায়গা নেই, কারণ শিব ঠাকুর বসাবো। গোপাল সোনা বসে আছে, আজকে তো গোপাল সোনাকে দোলনাতে বসাইনি, আজকে এমনি বসিয়েছি, এই দেখো। আর এদিকে সব সুন্দর করে সাজিয়ে ঠাজিয়ে দিয়েছি। তবে শিব ঠাকুর আমি আপাতত এইভাবে রেখেছি, এরপরে ভাই আসবে, ও যা যা নিয়মকানুন করে তখন বসাবে। আর এইদিকে দেয়ালের মধ্যে একটুখানি ফুল দিয়ে, টুনি লাইট দিয়ে আমি আর জায়াবু দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো যাই হোক, এইরকমভাবেই একটুখানি সাজিয়েছি, কারণ এখানে তো কোনো রকমই দেওয়ার কিছু জায়গা নেই। আর বড় মাকেও একটা জবার মালা পরিয়েছি, আর শিব ঠাকুরের জন্য যা যা মালা আনা হয়েছে ওগুলো সব আমি ঝুলিয়ে রেখেছি। এদিকে মেয়ে চলে এসছে স্কুল থেকে, এখন মেয়ে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো, ওর সোমবার দিনকে 4টে ক্লাস করলেই হয়ে যায়। 3:15 বাজে এখন ও বাড়ি চলে এসছে। আর এদিকে দেখো বৃষ্টিটা একটু কমে রোদ উঠেছে, এখনও একদিকে মেঘলা মেঘলা আছে। এদিকে আমি আর দিদি দুজনে বসে পড়েছি পুজোর জোগাড় করতে, কারণ ভাই আসবে এই 4:30 থেকে 5টার সময়। তো ভাবলাম ও আসার আগেই, সন্ধে পড়ার আগেই একদম সব কিছু গুছিয়ে গাছিয়ে রেডি করে রাখি, হুড়োপাড়ি করে তো কিছু পারবো না। যাই হোক, একটু আস্তে ধীরে করেই সব কিছু করতে হবে। আর সব থেকে ভালো কি হয়েছে বলো তো, ঠাকুর ঘরটা তো ছোট, এই জায়গাটা যেহেতু আমার ফাঁকা আছে, বেশ গুছিয়ে গাছিয়ে কাজ করতে খুব সুবিধা হয়। এই গুছিয়ে গাছিয়ে যজ্ঞের সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে উঠতেই পড়ে গেছে দেখলাম সন্ধে, বাজে এখন 6টা। ভাবলাম আগে ঘরের সন্ধেটা দিয়ে নিই, এখনও তো ও আসেনি, ওর আসার কথা আরও আগে গেছে। তারপরে আবার ফোন করে আমিই বললাম, কারণ তোমাদের দাদাভাই এখনও অবধি এসে পৌঁছায়নি।
তার মাঝখানে আমি সব কিছু গুছিয়ে আমি দিদি সবাই মোনা সবাই মিলে শাড়ি পরলাম। পুজোর সময় একটু শাড়ি না পরলে কেমন লাগে। শাড়ি পরলাম, আলতা পরলাম, পরে ঠরে যজ্ঞের সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে মনে পড়েছে আচ্ছা আমি তো ঘরটাই আঁকিনি, সাজানো মানে ঠাকুরের সামনে যে ঘরটা বসবে তো সেই ঘরটাই আমার রেডি করা হয়নি। তারপরে সন্ধেটা ধরিয়ে গোপাল সোনাকে সন্ধেবেলায় খেতে দিয়ে তো এখানে দেখো আমি এখন ঘট আঁকতে বসেছি। এই সময় থেকে শরীরটা খুব খারাপ লাগছিল, গা হাত পাটা খুব কাঁপছিল, আর শুধু ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর আমি সারাটা দিন কষ্ট করে আছি, আর কয়েকটা ঘন্টা যাতে আমি তোমার পুজোটা একদম সম্পূর্ণভাবে করতে পারি। সত্যি কথা বলতে আগেও আমার পুরনো ঘরেও কিন্তু শিব ঠাকুর ছিল, কিন্তু আমার কোনোদিনও প্রতিষ্ঠা করা শিব ছিল না। তো এইবার আমার মন থেকেই চেয়েছিল প্রথম থেকেই এই সব বিপদ আপদ ঘটার অনেক আগের থেকেই যে আমি শিব বসালে, এইবার শিব ঠাকুর বসালে আমি একদম প্রতিষ্ঠা করে বসাবো, যাতে নীল পুজো বলো, মেয়ে শিবরাত্রি করে, সেই সব কিছুতেই যাতে আমাকে আর মন্দিরে ছুটে যেতে না হয়। ভাইকে ডাকবো প্রত্যেকবার এই দুটো সময় পুজো করব। তো ভাই আবার বলেও ছিল যে দিদি তুই এই শিব ঠাকুর যদি প্রতিষ্ঠা করে বসাস তাহলে কিন্তু অনেক নিয়মকানুন আছে, এগুলো তোকে মানতে হবে। তো আমি ওকে বলেছিলাম যে সব কিছু তুই ঠিকঠাক মতো বলিস, আমি সেইভাবেই করব। তো ও তো চলে এসছে, আগে নারায়ণ নিয়ে এসছে, নারায়ণকে জায়গা মতো বসিয়ে দিল, আর মেয়েকে বললাম তাড়াতাড়ি একটু চন্দনটা বেটে দে। চন্দনটা তো বেটে রাখা যাবে না, শুকিয়ে যাবে। তো এরকম মেয়েও শাড়ি পরেছে নীল রঙের। অনেককে আমি দেখেছি এই শ্রাবণ মাসে না কাচের চুড়ি পরে, তো আমিও পরবো বলে আগের দিন ঠিক করেছিলাম জানো তো, কিন্তু আমাদের এখানে আমি কাচের চুড়ি পাইনি সবুজ রঙের, দেখি এর পরের দিন যদি বাজার যাই দূরের বাজারটায় তো সেখানে দেখলে পরবো। খুব ইচ্ছে আছে এই শ্রাবণ মাসে কাচের চুড়ি পরা, জানি না হয়তো প্রথম থেকেই পরে, তোমরা জানলে কমেন্ট করে বলো ঠিক আছে। তো ভাই এবার পুজোয় বসবে, আমি কিন্তু ওই দিকটা গুছিয়ে দিইনি, ভেতরে কিছু সব গুছিয়ে এই দিকটাতেই রেখেছি। আর ওর সঙ্গে আমার কথাই ছিল যে ও এসে ওর মতো করে সব কিছু গুছিয়ে নেবে, কারণ যেহেতু শিব ঠাকুর স্নান করানোর ব্যাপার আছে, ও বলেছিল আগে কিছু দিয়ে ঠাকুর ঘরটা আটকে রাখবি না। আমি আমার মতো ওই এসে শিব ঠাকুর স্নান করিয়ে সব কিছু রেডি করে তারপরে কিন্তু আমি আমার মতো গুছিয়ে নেব। এই যে এখন শিব ঠাকুর স্নান করানোর জন্য সব কিছু রেডি করছে। তো চলো ঠাকুর স্নান করিয়ে একেবারে জায়গা মতো বসিয়ে এইবারে পুজো আরম্ভ হবে। शर्वे कर्जेषु माधव शर्वे कर्जेषु माधव शर्वे। সত্যি কথা বলতে আমরা যেহেতু ব্রাহ্মণ, আমার ভাই কিন্তু কোনো সময় পুজো করতে পারে না। আমার ভাইকেও বলেছিলাম ভাই তুই পুজোটা শেখ, কত ভালো হয় বলো। এটা হচ্ছে আমার বাবার মামার ছেলে, তো আমার বাবার মানে আমার ঠাকুমার বাপের বাড়িও কিন্তু ব্রাহ্মণ, ওরা হচ্ছে ব্যানার্জি টাইটেল। তো ও খুব সুন্দর পুজো করে জানো না, আমার ওর পুজো খুব ভালো লাগে। এখন থেকে ওর সঙ্গে কথাই বলে নিয়েছি, এই যে সামনে ভাদ্র মাসে বাড়িতে বড় ঠাকুরের পুজো দেওয়ার ইচ্ছে আছে, সত্যনারায়ণের পুজো দেওয়ার ইচ্ছে আছে, তারপরে জন্মাষ্টমী আছে, সব মিলিয়ে লক্ষ্মী পুজো আছে। ওকে বলেছি এরপর থেকে আমার বাড়ির সমস্ত যা যা পুজো হবে তুই করবি। তো ওকে একদম সেট করে নিয়েছি, আমার যাতে আর কোনো জায়গায় ঠাকুরমশাই খুঁজতে না হয়। নিজের লোকরা পুজো করলে সব থেকে কী ভালো হয় জানো তো, যে যেটা লাগবে সেটা বেশ বলেও দেওয়া যায়। যেমন তোমাদের দাদাভাইয়ের ধুতি খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি, ওকে তারপরে আবার বললাম যে ভাই আসার সময় তোর কাছে ধুতি থাকলে একটা ধুতি নিয়ে আয়, কারণ এরপরে যজ্ঞ হবে, তো যজ্ঞেরও সব কিছু রেডি করা আছে। তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে শিব পুজোতে আবার যজ্ঞ, তো আমার খুব ইচ্ছেই ছিল যে যজ্ঞ করার। দেখো যজ্ঞটা তো বাড়ির জন্য বেশ শুভ, তো ওর সঙ্গেও সেইভাবেই কথা বলেছি যজ্ঞ করব বলে।
पात्र मूल सिंगाट मूल शैलश जल जल प्रज्वल स्व अहं नमो सर्व सिद्धि प्रदाय सर्व विघ्न विनाशाय नमः शिवाय शंकरे नमः शिवाय पुष्पपतये नमः एते गन्धपुष्पे धूलिवदावै नमः नमो दुर्गावै नमः एते गन्धपुष्पे शङ्खबाहुन परिवारगण समन्विते श्री श्री शिवाय नमः অঞ্জলি হয়ে গেল পুজো করতে। তো দেখতে মনে হলো তোমাদের একটুখানি টাইম, জানি তোমাদের মোটেও ভালো লাগছে না ভিডিওটা। তোমরা গতকালও অনেকে বলেছো যে দিদি এত দিনের ভিডিও কেন দিচ্ছ। তো দেখো সোমবার দিন ঘরের এত বড় একটা আমার কাজ হলো, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব না, করতে হয়তো একটু দেরি হয়ে গেল। ওই যে বলে না বিপদ মানুষের কখন আসে কেউ বলতে পারে না। যেহেতু দিদিরা এখন আমার বাড়িতেই, গুলুটার শরীর খারাপ, তাই টাইম মতো ভিডিওটা দিতে পারিনি। যাই হোক, আজকে প্রথম সোমবারটাই আমার শিব ঠাকুর বসানোর ইচ্ছে এই কারণেই ছিল যাতে আমি আরও 3টে সোমবার ঘরেই পালন করতে পারি। ঠাকুরঘরের সামনেই যজ্ঞটা করার খুব ইচ্ছে ছিল, কিন্তু ঠাকুরঘরের সামনে যজ্ঞটা করতে পারলাম না, কারণ আমাদের 3জনকেই যজ্ঞের সামনে বসতে হবে। তো যাই হোক, ঘরের অনেক আপদ বিপদ সব কিছু তো লেগেই আছে। তোমরা তো জানোই একটার পর একটা নতুন ঘরে ঢোকার পর থেকে আমার বিপদ ঘটেই যাচ্ছে। তো সেই কারণে এই ভাই বলল যে এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞটা করলে অনেকটা আপদ বিপদ কাটে দিদি। তো সেই কারণেই যজ্ঞটা করব বলে ঠিক করেছি। আর তোমাদের দাদাভাই ঢুকতে অনেকটা দেরি করে ফেলেছিল, যেহেতু কাজে ছিল, একটা সাইড থেকে আসতে অনেকটা টাইম লেগে গেছিলো। আর যজ্ঞ আরম্ভ করতেও প্রায় 8টা মতো 8:30 মতো বেজে গেছিলো। এইদিকে আমি মেয়ে বসেছি, আর ওইদিকে তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ আমরা সমানে ঘি ঢালছি আর মন্ত্র পড়ছে। তো এইভাবে করে যজ্ঞ অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা মতো ধরে যজ্ঞ হয়েছে। অল্প অল্প এনো মালা দাও। ওদিকে যজ্ঞ শেষ হওয়ার পরই দেখো এই যে যজ্ঞের আগুন নেভানো হয়ে গেল, যজ্ঞ শেষ হয়েছে। তারপরে আমরা সবাই শিবের মাথায় জল ঢেলে সবাই মালা পরালাম। তোমাদের দাদাভাইও কিন্তু না খেয়ে উপোস করেই ছিল, সবাই শিবের মাথায় জল দিলাম। তারপরে এরপরে আমি সমস্ত কিছু পরিষ্কার করলাম, ভাইও চলে গেল। তো তারপরে এখানে সব পরিষ্কার করে, ঠাকুরঘর পরিষ্কার করে এখানে প্রসাদ বাড়তে বসেছে আমার জামাইবু। সাবু ভেজানো হয়েছিল, সবার বাড়িতে সাবু দিয়ে প্রসাদ দিয়ে দেব এটা ঠিক করেছিলাম। তো পুজো শেষ হতে হতে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল, সবার বাড়িতে প্রসাদ দেওয়া হয়নি, কারণ সবাই শুয়ে পড়েছিল। বাজে এখন প্রায় 11:15। তো দেখো সব কিছু পরিষ্কার হয়ে গেছে। ওদিকে দিদি এখন খাবারের ব্যবস্থা করছে। আমরা আর কেউ লুচি টুচি কিছু খাইনি, সাবুই খেয়েছিলাম।
তো এই করেই আজকের দিনটা শেষ করেছিলাম। পুজো খুব ভালো মতো হয়েছে, যেমন মন থেকে চেয়েছিলাম তেমনই হয়েছে। বাবাও এসছে, তো যাই হোক দেখো এইভাবে করেই দিনটা শেষ হয়েছে। চলো তোমাদের কেমন লাগলো সেটা জানিও। এই অবধিই কিন্তু আজকের ভিডিওটা করেছিলাম। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা।